প্রায় বছরখানেক আগে গৌড়ের স্থানীয় বাসিন্দা রকিকে সাথে নিয়ে যখন গৌরনগরী ঘুরে দেখেছিলাম, তখন কেমন জানি না মনের ভিতর একটা অদ্ভুত অনুভূতি, অদ্ভুত জিজ্ঞাসা রয়ে গেছিল। যা দেখছি তা তো সম্পূর্ণ নয়, এর অর্ধেকটাই যে রয়েছে ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশে, কিন্তু সেখানে তো আমি যেতে পারবো না। মাঝে রয়েছে যে পার্টিশন, এখন আমরা দুই দেশ, এদিকে ভারতবর্ষ, ওদিকে বাংলাদেশ, মাঝখানে রয়েছে আমাদের কাঁটাতারের বেড়া। তাহলে কি সেই ইতিহাস আমি দেখব না? অদম্য একটা ইচ্ছে থেকে একদিন করে ফেললাম পাসপোর্ট, তারপর ভিসা, আর ভিসা পাওয়া মাত্রই আর দেরি করলাম না, একদিন হঠাৎ করেই বেরিয়ে পড়লাম ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশের উদ্দেশ্যে। মুর্শিদাবাদের খাগড়াঘাট রেল স্টেশন থেকে আমি তিস্তা তোরসা এক্সপ্রেসে পাড়ি দিলাম মালদার উদ্দেশ্যে। পরিকল্পনা ছিল প্রথমে আমি মালদা পৌঁছাবো, মালদা থেকে পরের দিন সকালে চলে যাব বর্ডার। সেই মতো মালদা স্টেশনে নেমে একটি টোটো বুক করে চলে গেলাম আমার নির্ধারিত হোটেলে। মালদার রথবাড়ি এলাকার 500 মিটারের মধ্যেই একটি হোটেলে রাত্রি যাপন করে খুব ভোরবেলা আমি চলে এলাম মালদার রথবাড়ির ট্রেকার স্ট্যান্ডে, যেখান থেকে আমি পৌঁছে যাব মাহাদীপুর বর্ডারে। রথবাড়ির এক প্রান্তে রয়েছে এই ট্রেকার স্ট্যান্ড। এখান থেকে মাহাদীপুর বর্ডার যেতে লাগে প্রায় 40 থেকে 50 মিনিট, ভাড়া 40 টাকা। যেহেতু আমার সঙ্গে লাগেজ ছিল, তাই আমি দুটো সিট বুক করে নিলাম সামনের সিটে। মালদা শহর থেকে আমাদের গাড়ি রওনা দিল মাহাদীপুর বর্ডারের উদ্দেশ্যে। যেতে যেতে যেন পুরনো কথাগুলো ভীষণভাবে মনে পড়ছিল। এই রাস্তা দিয়েই একদিন গৌড়ে আমি পৌঁছে গিয়েছিলাম সেন, পাল এবং সুলতানি আমলের নানা ইতিহাসের সন্ধানে। বর্ডার যাওয়ার রাস্তাটা প্রথম দিকে কিছুটা ভাঙাচোরা থাকলেও পরের রাস্তাটা অত্যন্ত সুন্দর ছিল। আকাশের অবস্থা ছিল না ভালো, মনের মধ্যে একটা সংশয় ভীষণ কাজ করছিল। ঠিকমতো পৌঁছাবো তো, আমি ওপারে গিয়ে আটকে যাব না তো, বৃষ্টি মাথায় সারাদিন কোথাও এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে না তো। ভাবতে ভাবতেই চলে এলো বৃষ্টি, আর সেই বৃষ্টির মধ্যেই আমাদের ট্রেকারটি এগিয়ে চলল মাহাদীপুর বর্ডারের কাছে। এই হলো মাহাদীপুর বর্ডার, আর একটু সামনে যে গেটটা রয়েছে এটা ক্রস করলে আমরা পৌঁছে যাব একদম বাংলাদেশ। পরপর যে চেকিংগুলো আমার এখানে হলো একটু বলে দিই। এখানে প্রথমে ইমিগ্রেশন করালাম, ইমিগ্রেশন করে পাসপোর্ট জমা দিয়েছিলাম। তারপর পাসপোর্ট জমা দেওয়ার পর ডাকলো, ভেরিফিকেশন হলো, আমি কোথায় যাব সমস্ত ঠিকানা সমস্ত কিছু জানা হলো। তারপর ছবি তুললো, এরপর ওখান থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে কাস্টমসে গেলাম। কাস্টমসে চেকিং হলো, এখানে যা কিছু আছে আপনার সাথে চেকিং হবে, আপনার সাথে কী কী আছে সে সব কিছু দেখা হবে। যাই হোক, এই পরপর দুটো স্টেপ আমার কমপ্লিট হয়ে গেছে। আর এরপর আমি বর্ডার ক্রস করব, তো মাঝখানে তো আর কোনো ক্যামেরা করতে পারবো না। যাই হোক, বর্ডার ক্রস করে আবার আপনাদের সামনাসামনি আসবো। আপনাদের মনে আছে কিনা জানি না, গতবার যখন গৌড়ে বেড়াতে এসেছিলাম, তো এখানকার একজন স্থানীয় বাসিন্দা রকি আমাদের গৌড়ের সবটা ঘুরিয়ে রেখেছিল, সারাদিন আমাদের সাথে ছিল। তো এবারও যখন রকি শুনতে পেয়েছে যে আমি বাংলাদেশ যাব এই মাহাদীপুর বর্ডার দিয়ে, প্রস্তাবটা ওরই ছিল। ও আমাকে বলেছিল, দাদা মাহাদীপুর বর্ডার দিয়ে আসুন, আমি আপনাকে সহযোগিতা করব। তো রকি আজকে আসতে পারেনি, হঠাৎ করে ওর কাজ পড়ে যাওয়ায়। কিন্তু রকির আরও যে 3 ভাই আছে, তাদের মাধ্যমে আমার এই যাওয়ার ব্যবস্থা কিভাবে কি করব, কার সাথে যোগাযোগ করব, যেহেতু আমি প্রথমবার ভারতের বাইরে পাসপোর্ট ভিসার মাধ্যমে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমার কিছুটা চিন্তাও ছিল কীভাবে কী করব। কিন্তু রকির ভাইরা প্রত্যেকে আমাকে সহযোগিতা করেছে। শুধু তাই না, আজকে যাওয়ার আগে ওরা আমাকে ছাড়েনি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রকির ভাইয়ের হোটেল, রকির ভাই সামনে দাঁড়িয়ে আছে। তো আজকে ওরা সম্পূর্ণভাবে এই আয়োজন করেছে, একেবারে যাকে বলে রাজকীয় খাবার। না খাইয়ে আমাকে ছাড়বে না, রকি বারবার বলে দিয়েছিল। তো বাংলাদেশ যাওয়ার আগে একেবারে পুরো পেট ভর্তি করে খাইয়ে আমাকে ওরা পাঠাবে এখান থেকে। যাই হোক, যাওয়ার পথে এটা একটা উপরি পাওনা। তার সঙ্গে বলে রাখি, ওপারেও বাংলাদেশের মানুষ আমার জন্য অপেক্ষা করছেন। কারা অপেক্ষা করছেন, কী অপেক্ষা করছেন, তাদের এক এক করে সব পরিচয় দেব। সত্যিই ভালো লাগছে, একটা বিদেশ যাত্রার সময় এই বিভিন্নভাবে মানুষের সহযোগিতা, এটা সারা জীবন মনে থাকবে। কাস্টমস ইমিগ্রেশন কমপ্লিট করার পর শেষ ধাপ ছিল বিএসএফের চেকিং।
বিএসএফ চেকিং হয়ে যাওয়ার পর গেট পেরিয়ে আমি রওনা দিলাম বাংলাদেশের উদ্দেশ্যে। মনের মধ্যে অদ্ভুত একটা উত্তেজনা কাজ করছিল সেই সময়। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর যখনই গৌড়ে এসছি, মালদায় এসছি, বর্ডারের দিকে তাকিয়ে আমার তখন মনে হয়েছে কেন জানি না আমার বাংলাকে জানা যেন অর্ধেক রয়ে গেল। বাকি অর্ধেক পূরণ করার জন্য বারবার মন চেয়েছে বাংলা ছেড়ে ওপার বাংলা ছেড়ে এপার বাংলা, এপার বাংলা ছেড়ে ওপার বাংলায় যাতায়াত করার। এক বাংলায় অর্ধ সমাপ্তি ইতিহাস নিয়েই যেন কাজ করছিলাম। তো আজ চলে এসেছি আমি মাহাদেপুর বর্ডার থেকে সোনা মসজিদ স্থলবন্দর, এখানে আমি চলে এসেছি। সত্যি ভেতরে একটা অদ্ভুত একটা অনুভূতি। আজকে বাংলার মাটিকে আমি মাথায় স্পর্শ করলাম। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকায় মাথা। সব থেকে আমার ভালো লেগেছে যে এবার বাংলা থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে বেশ কিছু মানুষ তারা দীর্ঘক্ষণ আমার জন্য অপেক্ষা করেছিলেন। তারা আমার যতক্ষণ ইমিগ্রেশন, আমার যতক্ষণ না কাজ কমপ্লিট হচ্ছিল, কাস্টমস চেকিংস, বিএসএফ, আমাদের বাংলাদেশের সমস্ত কাস্টমস চেকিং করে যতক্ষণ না কমপ্লিট হচ্ছে, তারা দীর্ঘক্ষণ তারা বাংলাদেশের এপারে অপেক্ষা করেছিলেন। সেই মানুষগুলোর সাথে আসুন একটু আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন একটু আমি আব্দুস সামাদ, প্রধান শিক্ষক দারুল আরকাম ইত্যাদি মাদ্রাসা। জনাব উনি আমার স্যারের একজন পরিচিত ভাষণ, এই জন্য আমার স্যার আমাকে ওনাকে রিসিভ করতে পাঠিয়েছে। ওনাকে বাংলাদেশে স্বাগত। অনেক ধন্যবাদ। আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আবদুল্লাহ, আমি ইসলামী ফাউন্ডেশনের একজন শিক্ষক। আমার স্যারের আমন্ত্রণে আমার স্যারের বন্ধুকে রিসিভ করতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি। আমি অভিনন্দন বাংলাদেশ আপনাকে। আমি সত্যিই খুব খুশি। ভারত ছেড়ে বাংলাদেশের মাটিতে এক সময় এক দেশ ছিলাম, কিন্তু আজ বিদেশ। যাই হোক, অনেক পদ্ধতি, অনেক প্রসিডিওর কমপ্লিট করে আজকে যে আমি বাংলাদেশে পা রাখতে পেরেছি, আজ নিজেকে সত্যিই গর্বিত অনুভব করছি। দেখা হবে, এরপর আমরা ঘুরবো, অনেক জায়গা দেখব, প্রাচীন বাংলার অনেক ইতিহাস খুঁজবো, সব দেখাবো আপনাদের। এরপর শুরু হয়ে গেল আমাদের পথ চলা। অনেক পরিকল্পনা ছিল মনের মধ্যে, দেখা যাক কতটা কি পূরণ করতে পারি। ভালো থাকবেন বন্ধুরা, আপাতত এখানেই শেষ করছি। দেখা হবে নতুন পর্বে।